ওকে, জারণ বিজারণ যুগপদ ঘটে। যুগপদ শব্দের ইংরেজি কি বলছিলাম? SIMULTANEOUS, সাইমালটেনিয়াস। আমি এই সাইমালটেনিয়াস ওয়ার্ডটা প্রথম শিখছিলাম গণিতের সৌন্দর্য নামে একটা বইতে। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। বইটা পড়ছিলাম যখন, মানে গেছিলাম নিউরনে অনুরণন বইটা কিনতে জাফর ইকবালের। তো দোকানদার দেখালে এই বইটা নেবেন নাকি, তা আমি দেখলাম যে বইটা তো মোটা, সুন্দর, ভালো, দেন এটাও দেন। তো বইটার মধ্যে ছিল সাইমালটেনিয়াস ইকুয়েশন, ওইখান থেকে শিখছিলাম আর কি সাইমালটেনিয়াস ওয়ার্ডটার মানে কি। যাই হোক, সো যুগপদ ঘটে। কে জানি প্রশ্ন করছিল যে কোনটা আগে ঘটে, দোনোটা একই সাথে ঘটে আর কি। তবে আমরা মানুষ যেহেতু একসাথে দুইটা জিনিস চিন্তা করতে পারি না, এই জন্য আমাদের জন্য নর্মালি জারণ কথাটা আগে ভাবাটা ভালো, সহজ হয় আর কি। বিজারণটা একটু পরে ভাবলে ভালো হয়। আচ্ছা, কিছু মৌলের সচরাচর জারণ সংখ্যা। সচরাচর মানে বুঝো তো, ইউজুয়ালি যে জারণ সংখ্যা তারা এক্সিবিট করে সেটা দেখবো আর কি। সো এই জিনিস আমি ফাউন্ডেশনে দেখাইছি, তারপর খুব দ্রুত দেখা যাবো। হাইড্রোজেনের জারণ সংখ্যাগুলো কত কত পসিবল বলো? -1, 0, +1। এর মধ্যে কমন কোনটা, বেশি পরিচিত কোনটা? +1। হাইড্রোজেনের জারণ সংখ্যা যখন -1 হয় সেগুলোকে কি যৌগ বলে? ওগুলো হচ্ছে ধাতব হাইড্রাইড। মানে ধাতুর সাথে বন্ধন করতে গেলে সে অবশ্যই বাধ্য হয় কি করতে, ইলেকট্রন গ্রহণ করতে, তাই না? তখন তার জারণ সংখ্যা হচ্ছে নেগেটিভ হয়ে যায়। আর তোমরা জানো ইলেকট্রন দান করলে জারণ সংখ্যা হবে পজিটিভ, আর ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা হবে নেগেটিভ। তোমরা কি বলতে পারবা কেন ইলেকট্রন দান করলে জারণ সংখ্যা পজিটিভ ধরে নেওয়া হয়েছে? মানে ওয়াই ইজ দ্যাট সো? নেগেটিভ চার্জের ঘাটতিকে আমরা পজিটিভ বলি। প্রোটন সংখ্যা বৃদ্ধি, প্রোটনের সংখ্যা বেশি থাকবে তখন ইলেকট্রন পজিটিভ বলতে কিছু নেই, আসলে সবকিছু নেগেটিভ। এই জ্ঞানী আসলে সংজ্ঞাটা হচ্ছে জারণ সংখ্যা, মানে জারণ কি পরিমাণে ঘটছে সেই কথাটা প্রকাশ করতেছে। তো আসলেই যদি জারণ ঘটে, ইলেকট্রনের ছাড়ন ঘটে, সোডিয়ামের যখন জারণ ঘটে তখন কি হয়েছে, এটা হয়েছে না? ম্যাগনেসিয়ামের যখন জারণ হয়েছে তখন কি হয়েছে বলতো বাবা? Mg2+ যোগ কি 2টা ইলেকট্রন ছেড়ে দিছে না? এই যে জারণ যে প্রসেসটা, সেটা বেশি পরিমাণে ঘটছে কোথায়, সোডিয়ামের ক্ষেত্রে না ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে? ওইটাই তো জারণ সংখ্যা, মানে জারণ কি পরিমাণে হয়েছে, কি পরিমাণটা কি সেটা বোঝায়। জারণ সংখ্যা আসলে বোঝায় হাউ মাচ অক্সিডেশন অ্যাকচুয়ালি অকার্ড দেয়ার। বোঝা না? ব্যাপারটা হইতেছে এইটা। এখন তাইলে বলো, বিজারণ সংখ্যা বলে কিছু নাই কেন দুনিয়ায়? এই প্রশ্নটা অনেকেই করে। জারণের উল্টা তো, আসলেই যদি জারণ ঘটে, ওইখানে যদি আসলেই জারণ ঘটে তাহলে জারণ সংখ্যা হবে ধনাত্মক, আর যদি জারণের উল্টা ঘটনা ঘটে তাহলে জারণ সংখ্যাটা হবে ঋণাত্মক। শেষ। তোরা এখন আমার কথা বুঝিস নাই। মানে যখনই তুমি বলবা জারণ সংখ্যা নেগেটিভ, তার মানে বুঝবো এই জায়গায় আসলে বিজারণের ফলাফল এটা। ওইখানে আসলে জারণ ঘটেই নাই, ওখানে ঘটছিল বিজারণ, বিজারণের ফলাফলে এটা তৈরি হয়েছে। বোঝে না? বুঝছি ভাইয়া, এইবার বুঝতে পারছি। ওরে সাবিত্রী রে, তুই এদিকে আয় আমার বুকে। আচ্ছা, হাইড্রোজেন। এরপরে বলো, সোডিয়াম বা পটাশিয়ামের জারণ সংখ্যা একই হবে, সেটা কত? 0 সবার একটা কমন জারণ সংখ্যা এবং +1। এবং আমার জারণ সংখ্যা লেখার স্টাইল নেগেটিভ থেকে 0 হয়ে প্লাসের দিকে। এদের স্থিতিশীল জারণ অবস্থা হবে ডেফিনেটলি +1, তাই না? আচ্ছা, এবার বলো, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম বা জিঙ্ক, এদের জারণ সংখ্যা কত? 0+2। এদের জারণ সংখ্যা আমরা লিখিব হইতেছে 0+2 প্লাস। এই যে এরপরে আমাকে বলো, কপার, এটার জারণ সংখ্যা কত? 1+1+2। বেশি স্থিতিশীল কোনটা? 2+2। এই কে রে বারবার 2 বলতেছিস গাধা? জারণ সংখ্যা প্লাস মাইনাস ছাড়া বলা হারাম, জানিস না? তোরে যদি আমি জব করি, মারি ফেলি, কিছু হবে? কিছু হবে না, কারণ আমি একটি জঞ্জাল পৃথিবী থেকে দূর করে দিয়েছি। বাহবা কি? বাহবা কি? ছাগল, ছাগলের নাতি ছাগল, ছাগলের নাতিটা বড় ছাগল। বলো, আয়রনের জারণ সংখ্যা কত? 0, তারপর কত? +2 +3। বেশি স্থিতিশীল কোনটা?
ধাতুরা পারলে যত বেশি পারে ইলেকট্রন ছেড়ে দিয়ে তাদের আনন্দ, ওইখানেই তারা স্থিতিশীল হয়। এবার আসো আমরা একজন বিখ্যাত জিনিসের পাল্লায় পড়ে যাই। সেই বিখ্যাত জিনিসটার নাম হচ্ছে আমাদের অক্সিজেন, দ্য ইনফেমাস অক্সিজেন। বলো, অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, -1, -12, 0, +1, +2। এই +1 +2 নিয়ে অনেক কথা ওই ফাউন্ডেশনে বলছি, এখন আর বলতেছি না। এখন বলো এদের মধ্যে সবচেয়ে স্থিতিশীল কোনটা? -2। আচ্ছা, এরপর আমাকে বলো ক্লোরিন, বললো না, ফ্লোরিন, এটার জারণ সংখ্যা কত? -1, 0। বেশি স্থিতিশীল -1। আচ্ছা, এবার বলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটার কত? 0 আর +1, -1, 0, +1, +3, +5, +7। কিছু বোঝো না, এগুলো মনে রাখো, আমি মিথ্যা বলেছি না, এগুলোর সব প্রমাণ আছে। যারা ফাউন্ডেশনের ক্লাস করো না, এই করে দেখো, আছে এখানে, দেখাইছি, সব দেখাইছি না আপনাদেরকে জারণ সংখ্যাগুলো, এগুলো কোথায় এক্সিস্ট করে। কি পরিমাণে বুদ্ধি এদের, চিন্তা করা যায়। সালফার, বলো জারণ সংখ্যা কত? -2, 0, +2, +4, +6। কতিপয় গরু নিয়ে ক্লাস, কিছুই পারে না। আমি তোমাদের কথা বলিনি, এমনি বুঝেছ। এই হচ্ছে তাদের জারণ সংখ্যার অবস্থা। আরও কিছু মৌল আমাদের লাগবে, কালে ভদ্রে, মোটামুটি এই কয়টা জানলেই হবে। আপাতত এখন একটা জিনিস আমরা একটু শিখে আসতে চাই। সেই জিনিসটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় করতে চলে গেছে। ছাগলকে কইছি ফাঁকা স্লাইড রাখিস, রাখে নাই। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে কি, এটা ওমা, এগুলা কি নাচন করে কেন? কোন যৌগে কোন মৌল তার সর্বোচ্চ জারণ সংখ্যায় বিদ্যমান থাকলে, বলেন কি হিসাবে কাজ করবে, জারক নাকি বিজারক? জারক হিসেবে কাজ করবে। প্রবল জারক। বিজারক না, সবল জারক। এবার লিখবো তার সর্বনিম্ন সবল বিজারক। বিজারক হিসেবে কাজ করবে। বুঝার চেষ্টা করো, যেটা তোমরা পারবা না, কিছু না। আচ্ছা, মনোযোগ দিয়ে শোনো। লেটস টেক সালফার অ্যাজ অ্যান এক্সাম্পল। সালফারকে আমরা উদাহরণ হিসাবে নেই। সালফারের জারণ সংখ্যাগুলো কত কত বলেন? -2, 0, +2, +4, +6। শাবাশ, +2, +4, +6। আমাকে এখন বল রে ভাই, সালফারের জারণ সংখ্যা +6 আছে এমন একটা যৌগের উদাহরণ দে। আমার কাছে তো সবচেয়ে পরিচিত যৌগ সালফিউরিক অ্যাসিড। সালফার হেক্সাফ্লুরাইডও হয়, কোনো সমস্যা নেই।
পরিচিত যৌগ নিয়ে কথা বলতেছি, বুঝেছো? SF6 যেটা বললা সালফার হেক্সাফ্লোরাইড, ওই যৌগ নিয়ে কোনো বিক্রিয়া তুমি দেখো নাই, ওটার কোনো কাহিনী তুমি জানো না, এই জন্য বললে মজা হবে না। এটার নিয়ে কথা বললে এখন মজা হবে কি, 2-1 দিন লাগবে না, কালকে থেকেই হাজারবার দেখবা এটার বিক্রিয়া, বুঝেছো আমার কথা? এই জন্য বললাম আর কি। আচ্ছা, এখানে সালফারের জারণ সংখ্যা কত আছে বলো? +6। এখন এই যৌগটার মধ্যে এই সালফারটা যেটা আছে, এটা কি জারণ সংখ্যা আর বাড়াইতে পারবে? কারণ সে তার সর্বোচ্চ অবস্থায় আছে, কিন্তু সর্বোচ্চ জারণ সংখ্যা বিদ্যমান আছে, বুঝতে পারছিস? না, পারবে না। এটা তো আর বাড়ানোর কোনো সুযোগ নাই। ইমনদের বাসা আছে 4 তলা, তুই ওর সাথে বেড়াইতে যায় 4 তলার ছাদে উঠছস, উঠে কি এবার বলবি আমার আর একটু উপরে উঠতে পারলে ভালো হইতো? তা তোর তো সিধা উপর চলে যাওয়া লাগবে আল্লাহর কাছে। কিছু মনে হয় বোঝো নাই? সর্বোচ্চ অবস্থায় বিদ্যমান থাকলে সেইখান থেকে তো আর উপরে ওঠা যায় না, তাইলে ইট মাস্ট কাম ডাউন, ইট উইল মাস্ট কাম ডাউন, নিচে নামবে। এখন বলো আমাকে, জারণ সংখ্যা নিচে নামার মানে কি? জারণ সংখ্যা কমায় কে বলেন তো? জারক না বিজারক? জারক। তাহলে ডেফিনেটলি এখন সে জারক হিসাবে কাজ করবে। এবং তোমরা জানো কিনা জানি না, গাঢ় সালফিউরিক অ্যাসিড আসলেই জারক, খুব বিখ্যাত একটা জারক, বুঝেছো? শুধু সালফিউরিক অ্যাসিডই জারক তা না, তুমি যদি চাও আমি তোমাকে আরও দেখাতে পারি। সালফার হেক্সাফ্লোরাইডও জারক, আবার সালফার ট্রাইঅক্সাইড, এটাকেও তোমাদের প্রচুর ব্যবহার করা লাগবে এই অধ্যায়ে। সালফার কি কেন? যাক, ও যাক, আমারও সাথে যেতে হবে। হায় হায়। আচ্ছা, 10টায় শেষ করতেছি। আধা ঘন্টা লাগবে। আচ্ছা, তোমরা কি বুঝছো আমার কথা? সালফিউরিক অ্যাসিডও জারক, সালফার ট্রাইঅক্সাইডও জারক। সালফার ট্রাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা কত বলো তো? আচ্ছা, একটু +6। সেম জিনিস আলটিমেটলি, তোমাদের মনে আছে কিনা জানি না ফাউন্ডেশনের কথাবার্তা, সালফার ট্রাইঅক্সাইড আর সালফিউরিক অ্যাসিড কিন্তু একই জিনিস, পানি যোগ করলে হয়ে যাবে। রমজান আসতেছে, রমজানে তুমি ট্যাঙের যে গুঁড়া পাউডার, ওটার মধ্যে পানি যোগ করলে কি রুয়াবজা হয়ে যায়? না, ট্যাংই থাকে। সো ব্যাপারটা এরকম, এটা শুকনো অবস্থা, এটা ভেজা অবস্থা, বোঝো নাই? এবার বলো, সালফারের জারণ সংখ্যা -2, এরকম একটা যৌগ বলো আমাকে, সালফারের জারণ সংখ্যা -2 আছে। তোমরা এরকম আজ্ঞা দাও কেন? H2S নেগেটিভ বানাইতে বলছে, তাহলে ওর সাথে পজিটিভ করে বসাই দিবা -2। এখন এই H2S ডেফিনেটলি এখানে সালফারের জারণ সংখ্যা কি আর করতে পারবে না বলেন তো? আর কি নামাইতে পারবে? তাহলে কি করতে হবে এখন? তাকে অবশ্যই বাড়াইতে হবে। আচ্ছা, বাড়াইতে গেলে বলেন, তাহলে যে বাড়ায় জারণ সংখ্যা তাকে আমরা কি বলে থাকি? তাহলে ডেফিনেটলি সে বিজারক হবে। এখন ওই যে যখন অ্যাডমিশনের ক্লাস নেই বা যখন ওই যে মডেল টেস্টের ক্লাস নেই, খুব মাইশা নামে কে জানি, মাইশা কেডা এটা? এটা কি? গাড়ি চালাচ্ছে। এই কি বলতেছিলাম শোন, ওই যে মডেল টেস্টের ক্লাস নেওয়ার সময় বা অ্যাডমিশনের ক্লাস নেওয়ার সময় এগুলোর ব্যাখ্যা করা যায় না, তখন মুখস্থ করাইতে হয়। মুখস্থ করা H2S একটা বিজারক, ওখানে আমার বলার কিছু নাই, সময় নেই এত কিছু এক্সপ্লেন করার। তোমরা জানো না, আসলে এই বাচ্চা কাচ্চা কখনোই বুঝবে না তাদের বাবা মা তাদের দিনে দিনে কিভাবে তিলে তিলে গড়ে উঠাইছে। সব ক্রেডিট আমরা টিচাররা নিয়ে ফেলি, অথচ বাসায় বসে যে সাইকোলজিটা বিল্ড করে, যা কিছু ভাবে, ভাবনার জগৎটা তৈরি করে, এটা আসলে বাবা মাই করে আর কি। তো একইভাবে একাডেমিক টিচাররা কখনো অ্যাডমিশনের ওই সাফল্যের ক্রেডিটটা পায় না, যে একটা বড় প্রতিষ্ঠানে এই যে সংবর্ধনা দিচ্ছে, একটা ল্যাপটপ কিনে দিচ্ছে, তাদের ক্রেডিটটা দিয়ে আসে আর কি। সো যাই হোক, এই একাডেমিকে ভেঙে চুরে দেখানো যাচ্ছে, অ্যাডমিশনে এত ভেঙে চুরে দেখানো যায় না। সো মনোযোগ দিয়ে দেখে রাখো, এটা আমার কাছে পড়ো, আমাদের কাছে পড়ো, আর যেখানেই পড়ো ওই সময় আর কেউ দেখাবে না বলে মনে হয় আর কি, ঠিক আছে? সো ভালো করে জেনে নাও যে একটা যৌগ দেখা মাত্র চেনে কিভাবে। ওই যৌগের মধ্যে একটা বিশেষ মৌল থাকে, সেই মৌলের জারণ সংখ্যা একটু চিন্তা করলেই হয়ে যায় যে ও আসলে জারণ সংখ্যা বাড়াইতে পারবে নাকি কমাইতে পারবে। কিছু বোঝো নাই? আচ্ছা, এবার আসো বন্ধুরা, সেটা হচ্ছে মধ্যবর্তী একটা জারণ সংখ্যা। পানি কি? হ্যাঁ, পানি তো বিজারক, অস্বীকার তো করতেছি না আমি। পানির তো বিজারক হিসাবে কাজ করবে, অনেক বিক্রিয়া দেখানো যাবে, একটা দুটো অনেক বিক্রিয়া দেখানো যাবে। আসো, ভালো কথা মনে করাইছো, আমার একটু বললাম এটা দেখাবো না আর কি। বলো, সালফারের জারণ সংখ্যা ধরো +4 আছে, এরকম একটা যৌগ তোমাদেরকে দেখাই, সালফার ডাইঅক্সাইড। আমাদের বছরও HSC পরীক্ষা এটা আসছিল।
এই যে সালফার ডাইঅক্সাইড, এখানে সালফার জারণ সংখ্যা +4, আমাকে বলো তাহলে এই যৌগটা কি হবে, জারক হবে নাকি বিজারক হবে? বোথ ক্যারেক্টার থাকবে। এর মধ্যে জারক বিজারক উভয় ক্যারেক্টার থাকবে। তোমরা কি বুঝছো আমার কথা বন্ধু? ভাইয়া আচ্ছা, এখন এর মধ্যে বলছি জারক বিজারক কি থাকবে বল? উভয় ক্যারেক্টার থাকবে, বুঝতে পারছিস? বোঝা না। এখন তোরা কি একটু বেশি শিখতে চাস কিনা তা তো আমি জানি না, থাক না বলি, চাই না থাক না বলি। বেশি জানতে চাই। এখন ভাইয়া বল। এইসব শুনলে আর রাইতে পায়খানা হবে না, দিনেও হবে না, 2 দিন পায়খানা আটকে থাকবে, তাক বল না বলি আর কি। বলেন ইমনের কোনো সমস্যা নাই, কারণ ও এমনিও হাগু টাগু করে না, ও ওভাবেই পেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, এখন একটা জিনিস ভাবা যায় যে এই যে মধ্যবর্তী কোনো জারণ সংখ্যা যদি জারণ সংখ্যায় যদি থাকে তাহলে সে তো বোথ হয়ে দৌড়াইতে পারে, বোঝো নাই? বাড়াইতেও পারবে কমাইতেও পারবে। এখন তুমি চিন্তা করতে পারো আরিয়ান যেটা ভাবতেছিল যে আসলে ওর টেন্ডেন্সি কোনটা বেশি হবে, ও কি বিজারক হিসাবে সফল হবে না জারক হিসাবে সফল হবে? এই চিন্তাটা খুব সুন্দর। সেটা কিসের উপরে ডিপেন্ড করে বলতে পারবা? ওই জারণ সংখ্যা আর যার সঙ্গে বিক্রিয়া করবেন তার জারণ সংখ্যা কেমন, পাশে কেমন আমি তা বলি নাই, বেশি থাকবে মানে জারণ সংখ্যা। তোরা আমার প্রশ্নটাই বুঝিস নাই। আমি বলতে চাইছি যেটা, ওর সাথে বিজারকের বিক্রিয়া দিলেও আসলে জারক হিসাবে কাজ করবে, ওর সাথে জারকের বিক্রিয়া দিলেও আসলে বিজারক হিসাবে কাজ করবে, সেটা তো বুঝছি। বাট আমি বললাম ন্যাচারালি ওর টেন্ডেন্সি কি হবে, জারক হিসাবে বেশি কাজ করতে চাইবে না বিজারক হিসাবে বেশি কাজ করতে চাইবে, এটা ডিসাইড করা যায়। বেশি কাজ করতে চাইবে জারণ হিসাবে। আরে এক্স্যাক্টলি এই যোগটা নিয়ে ভাবিস না, আমারে বল যে এটা নিয়ে ভাবলে আনসারটা কিভাবে দিতে হবে, কি চিন্তা করে বলতে হবে বলেন। ভাইয়া ওর কি কি জারণ মান সম্ভব, তারপর এর ভিতরে কোনটা জারণ মান আসলে এক্সিস্ট আছে সেটার উপর ডিপেন্ড করে আমি ওই জারণ মানটা সর্বোচ্চ জারণ মানের কাছাকাছি নাকি সর্বনিম্ন জারণ মানের কাছাকাছি স্থিতিশীল? ওর স্থিতিশীল আসলে কোন দিকে এটার উপর ডিপেন্ড করে, আমার একটু বল। ও যদি জারক হিসাবে কাজ করে তাহলে ও কি জারণ সংখ্যা কমাবে না? আর যদি বিজারক হিসাবে কাজ করে তাহলে কি জারণ সংখ্যা বাড়াবে? এখন এর মধ্যে স্থিতিশীল কোন দিকে, কমের দিকে না বেশির দিকে? সালফারের জানেন আপনারা বেশির দিকে। তো ওর মোস্ট অফ দ্য টেন্ডেন্সি থাকবে কি হিসাবে কাজ করা, জারণ সংখ্যা বাড়ানোর ধান্দা করবে। বোঝে না? হ্যাঁ হ্যাঁ জারণ সংখ্যা বাড়ানোর ধান্দা করার মানে ওর মেইন ক্যারেক্টার হবে কি বলেন তো? বিজারক। জারকও হবে মানে খাতিরে পড়া ঠেলায় পড়া ও সহজে হইতে যাবে না, ও মেইনলি হইতে যাবে বিজারক। মজা, অনেক কিছু ভাবা যায়। হ্যাঁ কি অনেক সুন্দর ছিল জিনিসটা। তাই না? এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিছু বলতেছি না, যাক বাদ দাও, তোমরা পড়ালেখা করবা না, তোমাদের সাথে সব আলোচনা করি লাভ আছে, ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এনার্জি। আচ্ছা নেন ভাই খুব শুনি। ওকে, বুঝেছো? জি ভাই বুঝছি। বুঝছি। তোমাদের সাথে আর একটু দুষ্টামি করি, দাঁড়াও। আয়রন, আয়রনকে নিয়ে একটু দুষ্টু কথা বলি। জারণ সংখ্যা 0 +2 +3। এখন বলো বন্ধু, আয়রনের এই তিনটার মধ্যে সবচেয়ে স্থিতিশীল জারণ অবস্থা কোনটা জানো? +3। সবাই যার যার বুকের বাম পাশটা ধরে নিয়ে কথাবার্তা শুনো। এখন আয়রনের জারণ সংখ্যা যখন +3 হবে, হার্ট অ্যাটাক করলে আমি কিছু জানি না, এরকম একটা যৌগের কথা বলো আমাকে। আচ্ছা তোমরা হাগু করে দিচ্ছ, আমি শব্দটা পাইছি FeCl3। ঠিক আছে, ওইটাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন ঘটনা হচ্ছে FeCl3 কি হবে, তাড়াতাড়ি বল, জারক না বিজারক? বাড়াইতে কি আর পারবে? খুব দ্রুত চিন্তা করে ফেলতে হবে, বাড়াইতে আর পারবে না, তাহলে কমাবে, জারণ সংখ্যা কমায় যে সে হচ্ছে জারক। তাহলে এটা নিচে লিখে রাখলাম, এটা হচ্ছে জারক। বুঝেছো? আচ্ছা এখন ঘটনা হইতেছে, এটা গেল।
আয়রনের জারণ সংখ্যা যখন 0, তার মানে এটা কি বলেন তো? পিওর আয়রন। এটা পিওর আয়রন, ইজন্ট ইট? হুম এটা কি হবে, জারক না বিজারক বল? বিচার এটাকে আমরা বলবো হচ্ছে বিজারক। ভালো কথা। এবার আমাকে বল, আয়রনের জারণ সংখ্যা যখন +2, এটা কি জারক না বিজারক? পিওর গোলালো বিজারক। বিচারক হবে। এই গাধার দল, এতক্ষণ কি শিখাইলাম? মাঝখানে জারণ সংখ্যা থাকলে তো দোনো দিকে। বিজারকও হবে, বিজারকও হবে, but বিচারকের টেন্ডেন্সি বেশি থাকবে, কারণ ওর স্টেবল যে স্থিতিশীল আছে এটা হচ্ছে অথবা প্লাস 3। বিচারকের জন্যই আচ্ছা, তাহলে বোঝা গেল ইমনের কান্নাকাটির পরে অনেকক্ষণ ধরে কাজ যে এটা আসলে জারক বিজারক দোনোটাই হবে, তবে তার টেন্ডেন্সি বেশি থাকবে কোন দিকে বলেন? কোন চরিত্র দেখানোর দিকে? বিচারকের দিক বিজারক চরিত্রের দিকে, কারণ ওইটা আসলে বেশি স্টেবল স্টেট, সবচেয়ে বেশি স্টেবল স্টেট। শুধু তাই না, মানে আমি তোদের কি বুঝাইতে চাইছি তোরা বুঝিস নাই। এইভাবে একটু ভাব, আমি তো আসলে একটু ফিজিক্সের লোক, একটু পদার্থবিজ্ঞান অ্যাসোসিয়েট না করলে কেমন হয়? ইমন খুশি হয়ে গেছে। এই দেখ, একটু ফিজিক্স অ্যাসোসিয়েট করি। এই যে ফিজিক্সের লোক চলে আসছে আমার কাছে। হ্যাঁ, এই যে আর 10 মিনিট, ঠিক আছে। আচ্ছা, এই মনোযোগ দিয়ে শোন। এই জায়গায় ধর একটা বল আছে, এই জায়গায় একটা বল আছে। এখন এই বলটা তো আসলে এইখান থেকে ডানেও পড়ে যেতে পারে, বামেও পড়ে যেতে পারে, তাই না? এই সেম বলটা আমি এবার এইখানে রাখবো, এবং মজার ব্যাপার হচ্ছে এই রকম একটা সিচুয়েশন। তোরা এখন বলতো, আচ্ছা এটা আরেকটু সুন্দর করে দেই, আরো ভালো করে বুঝবি। এই দেখ, আমি কিন্তু বলতে চাচ্ছি না এই দুইটা ঢাল সমান। আচ্ছা বলেই দিলাম আর কি যে এই খেলাটা আসলে ঢালের। হ্যাঁ, আমাকে একটু বলতো, বল দুইটা কি পড়ার সম্ভাবনা একই? মানে এই দুই পাশে পড়ার সম্ভাবনা কি একই, নাকি কোনো এক পাশে কম বা বেশি? এই গাধার গরুর দল, এই দেখ, এইটা হচ্ছে ধর তোর ভূমি, বুঝিস? এখন ধরে নে এই দিকের যে কোণ, এই দিকের যে কোণ θ1, আর এই কোণটা কিন্তু আলাদা। এই যে এইটা কিন্তু থিটা, আচ্ছা এটা দিলে বুঝবি না, এই ভিতরের অ্যাঙ্গেল দেয়, θ2 কিন্তু আলাদা, সো স্লোপ ডিফারেন্ট হবে না? বোঝো নাই? এইখানে আরো ভালো করে দেখো, স্লোপ কিন্তু ডিফারেন্ট। সো স্লোপ ডিফারেন্ট হইলে আমার একটু বলো, দুই দিকে পড়ার সম্ভাবনা কি একই, নাকি কম বা বেশি আছে? আলাদা। আলাদা। আলাদা হবে। এখন বল, এই বলটার ক্ষেত্রে বল, রাইট সাইডে পড়ার সম্ভাবনা বেশি নাকি লেফট সাইডে? রাইট সাইড। রাইট সাইডে, ওই পাশে আরো স্টিফার খাড়া। এই থিঙ্ক দিস, থিঙ্ক দ্যাট ওয়ে, এক্স্যাক্টলি সেম কাহিনী। ব্যাপারটা বোঝ ভাই। ঘটনা হচ্ছে সালফারের এই যে ঘটনাটা, সালফার জারক বিজারক দুইটাই কিন্তু হইতে পারে, +4 থেকে +6এও যাইতে পারে, আবার সে কমায় +2 0 -2 দিকেও আসতে পারে, যার ফলে সে বোথ হয়ে কাজ করে, জারক বিজারক দুইটা হিসাবে। কিন্তু এখানে আয়রনের যে খেলাটা, সেটা হচ্ছে দেখ, +2 এর চেয়ে +3 অবস্থাটা এত বেশি স্থিতিশীল, বোঝা না? এইটার চেয়ে ওইটা এত বেশি ডাউনওয়ার্ড স্লোপে, এত বেশি স্থিতিশীল যে ও শুধুই কি করে বলেন তো, সামনেই যায়, জারণ সংখ্যা বাড়ায়, ও কখনো কমায় না, ওদিকে আসে না। কেন যে আসে না তার ব্যাখ্যাটা কোত্থেকে দেওয়া যাবে বলতো? আমি তো এটা ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করলাম, মানে আসল ব্যাখ্যাটা কি? কিসের স্থিতিশীলতা? কিসের স্থিতিশীলতা? ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা। ইয়েস, তোমরা একটু ভেবে দেখো। হ্যাঁ, কেমিক্যাল বন্ড পড়ার সময় জানবা যে সালফারের যোজনী আসলে 2 4 6 হয় কেমনে। তারপর আমি আগে একটু দেখাই দেই, তোমরা যেহেতু অনেক অ্যাডভান্সড লার্নার, অ্যাডভান্সড, একদম ভাঙে চুরে ফেলতেছো তোমরা অ্যাডভান্স লার্নিং করে করে। কি যে করবা তোমরা আমি তো জানি, বুঝে গেছি। যাই হোক, দেখো সালফারের ইলেকট্রন বিন্যাস আমি খুব দ্রুত লিখে যাচ্ছি। 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1, দ্যাট ইজ হোয়াট ই কল সালফার। এই সালফারটাকে যখন চেতায় দেওয়া হবে, চেতানো মানে বুঝো, উত্তপ্ত করা হবে, উত্তেজিত করা হবে, তখন এই সালফারের লাস্টের শেলের একটা জোড় বাঁধা ইলেকট্রন, এই যে 3px এর যেটা 2 ছিল ওটা 3px1 হয়ে যাবে। ওই ভাঙা ইলেকট্রনটা চলে যায় কোথায় বলেন তো? 3dxy1।
এমত অবস্থায় আমাকে একটু বলো, এই যে সালফারের যোজনী কারে বলে? যোজনী হচ্ছে লাস্টের শেলের আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা। এই সালফারের অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে বলো তো? দুইটা। দুইটা। তাহলে এই সালফারের যোজনী হচ্ছে 2। কিছু বোঝো নাই? বুঝছি। আচ্ছা, এইবার দেখো তো এই সালফারের যোজনী কত বন্ধু? 4 হয়ে গেছে। এইটার চেয়ে এটা খুব বেশি স্থিতিশীল বা অস্থিতিশীল এমন কিছু না। আবার তুমি যদি ওই এস ডাবল স্টারের ছবি আঁকো, ডাবল স্টার মানে বোঝো না, আরো বেশি উত্তেজিত করো, এটাকে স্টার মাইরে লেখে উত্তেজিত অবস্থা। এটারে আমি ডাবল স্টার মারি বইতে, এটারে 1 স্টার মারে। যাই হোক, এবার কি হবে বলতো? এই 3s এর ইলেকট্রনটা ভাঙবে, কিছু বোঝে না। 3s এর ইলেকট্রনটা ভেঙে কি হবে? 3d YZ1। তাহলে এইখান থেকে এই ইলেকট্রনটা আমার এখানে চলে আসলো 3s এ, এই বাক্সটার এখানে দিলাম। তাহলে এবার বলো আনপেয়ার্ড ইলেকট্রন হিসেবে কয়টা? 6টা। এখন এইটার চেয়ে যে এইটা খুব বেশি স্থিতিশীল তা না, এইটার চেয়ে এইটা যে খুব বেশি মানে কিছুই না, এরকম কোনো আহামরি কাহিনী নাই। কিন্তু আহামরি কাহিনী তুমি কোথায় দেখবা বোঝো না এই বন্ধু? তুমি খেলাটা দেখবা হইতেছে আয়রনে। আয়রনের ক্ষেত্রে গেম ওভার হয়ে যাবে। আয়রন, এটার ইলেকট্রন বিন্যাস কি? প্রথমে আর্গন, বোঝো নাই? কেউ বোঝে না। আর্গনের পরে কি 3d থাকে না? বোঝো না? আর্গনের পরে কি 3d থাকে তো নাকি? তারপরে কি থাকে? 4s থাকে। আচ্ছা, আমি একটু আইকা নেই ঠিক মতো। এই যে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমাকে বলো বন্ধু কি হবে এখন? প্রথমে ইলেকট্রন কোথায় দিব? 18 পরে ওইখানে দুইটা দিতে হয়, 20, 21, 22, 23, 24, 25, 26, ঠিক কিনা? এইবার রে বন্ধু, তুই যদি Fe2+ লিখিস, এই যে দেখ Fe2+, এইটা যখন 2+ বানাবা তখন কোন দুইটা ইলেকট্রন চলে যাবে? এই চান্দু দুইটা চলে যাবে না? 4s থেকে যাবে। এরপরে তুমি যখন আবার Fe কি বানাবা? এখন 3+ বানাবা, তখন যেটা হবে রে বাবা, কোনটা চলে যাবে বল দেখি? এইটা চলে যাবে। তোরা বুঝতেছিস না? এইটার চেয়ে এইটাতে আহামরি এমন কোনো খেলা না, কিন্তু এইটার চেয়ে এটা ডেঞ্জারাসলি স্টেবল। হুন্ডে রুল, বুঝো? সো একবার যখন এই মাঝামাঝি অবস্থায় আসে, এ থেকে আর পেছনে না যেয়ে টুস করে সামনের দিকে যায়, এবং এইখান থেকে এখানে ট্রানজিশনে 2টা ইলেকট্রনের ঘটনা, আর এখান থেকে এখানে ট্রানজিশন অনলি 1টা ইলেকট্রনের ঘটনা। ওর জন্য বুঝতেছ সামনের রাস্তাটা অল্প একটু শর্ট রাস্তা, এবং ওইখানে যাইতে পারলেও বেহেশত চলে যেতেছে, এরকম একটা সিচুয়েশন। সেই অবস্থায় Fe2+ উইল নেভার কাম ব্যাক টু Fe, ইট উইল অলওয়েজ গো ফরওয়ার্ড টু Fe3+। তোরা কি বুঝছস বাবা? এজন্যই এই যে Fe0 কে কি বলে জানো? এইটাকে বলা হচ্ছে কাঁচা লোহা। কাঁচা লোহা, কাঁচা, এটাকে বলে কাঁচা লোহা। Fe3+ কে কি বলে জানো? এটাকে বলা হচ্ছে পাকা লোহা, পাকা লোহা। এই Fe2+ যেটা, এইটারও কাঁচা লোহাই বলে। এই যে কাঁচা লোহা, এটা বেশি কাঁচা, এটারে মধ্যম কাঁচা বলে আর কি। তোমরা কি বুঝছো আমার কথা? এবং তোমরা কেউ এই ইয়ার দোকানে গেছো, কামারের দোকানে, যেখানে লোহা বটি এগুলা ধার টার দেয়, বানায় চাপাতি টাপাতি, ওইখানে ধরো ইমন একটা এলাকার একটা কনস্ট্রাকশন সাইটে দেখছে একটা লোহার রড পড়ে আছে, লোহার রডটা নিয়ে দোকানদারকে দিল, যে বললো মামা এটাতে একটু ছুরি বানায় দেন তো। হ্যাঁ, ছুরি বানায় দেন, একটু ছিনতাই করতে যাব। ওই রডটা দিলেই কিন্তু ওটা নিয়ে ফিটাফিটি করা শুরু করে না। উনি দক্ষ কামার যদি হন, যেমন আমি একজন দক্ষ কামার, আমি লোহা ধরেই বলে দিতে পারবো বা দেখেই বলে দিতে পারবো এটা কাঁচা লোহা নাকি পাকা লোহা। যদি ওইটা পাকা লোহা হয়, কোনো দক্ষ কামার বা কোনো মোটামুটি বুদ্ধির মানুষও ধৈর্য ডারের কাজ করবে না। পাকা লোহা অলরেডি যে ফর্মে, যে শেপে চলে যায়, ওটা চেঞ্জ করা যায় না। কিছু বোঝো নাই? ওটারে শিফট করা যায় না। যেটা কাঁচা লোহা, ওইটারে পিটায়, অক্সিজেনে পোড়ায়, ও জারিত হইতে থাকে, অক্সিজেনকে যত কাছে পায় তত সে ইলেকট্রন ছাড়তে থাকে, Fe3+ দিকে যাইতে থাকে, এবং ওই 3+ যাওয়ার সময় তুই ওর পিটায় পাড়ায় যে ফর্ম দিব, ওই ফর্ম থেকে আর ব্যাকে না, শেষ। বোঝো নাই? এখন ঘটনা হচ্ছে, ভাবো তোমরা অনেকেই নিজের জীবনের চরম স্থিতিশীল অবস্থায় আছো, যা চাইতেছো তাই পাই যেতেছো,
যেটা চাইতেছো সেটা। অর্থাৎ তুমি কোন স্টেটে আছো বোঝো, ফেরাস নাকি ফেরিক? ফেরিক। তাদেরকে ফিডায় ফাডায় মানুষ করা যায় না, কিছুই করা যায় না, বুঝিছো? এই জন্য আমি যে আমলে বাসায় যায় টিউশনি করাইতাম, সেই ভার্সিটি আমলে, তখন আমি অনেক স্টুডেন্টকে একদিন পড়াই বাদ দিয়ে দিছি। এমন না যে ওরা ভালো লাগে না, ওরা ভালো লাগছে, কিন্তু ওর ফ্যামিলি স্ট্রাকচার বা ওর সব কিছু দেখে আমি বুঝছি যেটা এরে মানুষ করা সম্ভব না। এ যে আছে অবস্থায় এইভাবেই থাকবে, এটা পাকা লোহা, পাইকা গেছে। কাঁচা লোহা থাকলে তারা মানুষ করা যায়, পাইকা খেলে তার করা যায় না, বুঝেছো আমার কথা? সো এই জন্য তুমি যদি জীবনে অস্থিতিশীল অবস্থায় থাকো, আল্লাহর কাছে শুকরিয়া করবা যে আমার আরও স্থিতিশীল অবস্থা সামনে আছে, আমি আরও স্থিতিশীল হইতে পারবো। কিন্তু যদি তুমি এখন চরম স্থিতিশীল থাকো, বুঝে নিবা তোমার আর জীবনে নতুন কোনো উন্নয়ন ঘটবে না। শ্বেতাব চন্দ্র, বলো কি বলতে চাও? কি জানি বললো, প্রশ্ন আছে। ভাইয়া ওই যে কপার 2 প্লাস তো তাহলে অস্থিতিশীল হওয়ার কথা। কপার 2+ ব্যাখ্যাটা অন্যভাবে, না 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 না, এটা বলাই যাবে না এখানে। এদের ব্যাখ্যা যেমন আমরা খুব সহজে হুন্ডের নীতি দিয়ে করে ফেলতে পারি, ওই কপারের ক্ষেত্রে আরও বেটার একটা থিওরি লাগে। সেই ঘোড়া ডিমটার নামও আমি ভুলে গেছি, কয়েকদিন আগেও তো কার জানি বললাম। ওইটার ক্ষেত্রে এই কনসেপ্টই আলোচনা করা যাবে না, মানে সব কিছু একই নিয়মে করা যাবে না। আমার কথা কি বোঝাছো বাবা? আর একটা কথা আমি প্রায়ই বলে থাকি যে প্রকৃতির সব কিছুকে আমরা ব্যাখ্যার জন্য কতগুলো ছোট ছোট নিয়ম বানাই। প্রকৃতির নিয়ম তো প্রকৃতির কাছে সেটা আরও অনেক বেশি নিগুড়ো, সেটা আমরা হয়তো এখনো জানি না আর কি। বাট আপাতত যা জানি সেটা দিয়ে এইভাবে এক্সপ্লেন করলাম, বুঝেছো? ওকে, সো আয়রনের কথা মনে রাখবো। Fe0 থেকে কখনো Fe2+ তুমি সহজেই যাইতে পারবা, 2+ থেকে 3+এও যাইতে পারবা, আরও বেশি স্বাগতম। 3+ থেকে তুমি সর্বোচ্চ 2+এ নামতে পারবা, 2+ থেকে কখনোই 0-তে যেতে পারবা না। কারণ 2+ জায়গাটা এমন, এখান থেকে এক ঘর গেলেই আমি তো টুস করে অনেক বেশি স্থিতিশীল হচ্ছে, আমি কেন 0-র দিকে যাব? তোমরা বোঝো নাই। ধন্যবাদ বন্ধুগণ, অনেক কিছু শিখলাম। এখন কথা হইতেছে আমাদের আজকে তো আরো অনেক দূর যাওয়ার কথা, কিন্তু হয়তো আমি এখন আর যাইতে পারতেছি না, ওই যে খাওয়ার জন্য ডাকতেছে। আচ্ছা, জারণ সংখ্যা নির্ণয় আগামী দিন থেকে করবো না। তোমরা এই ঘোড়ার ডিমগুলো পারবা না? পারবো ইনশাআল্লাহ। এগুলো না পারার কি আছে? এই কালার করা যে মৌলগুলো, এদের জারণ সংখ্যা বের করতে হবে। আমি একটু দেখাই দিই। পটাশিয়ামের জারণ সংখ্যা কত আমরা জানতাম, +1। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ধরতে হবে x। অক্সিজেনের কত, 4 দুগুণী 8 বিয়োগ, এটা ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত আসবে এখানে, +7। জারণ সংখ্যা লিখতে হয় খাড়া মাথার উপরে। আচ্ছা, এখানে ক্রোমিয়ামের কি হবে? পটাশিয়ামের হচ্ছে +1 করে দুইটা, তাহলে +2 যোগ ক্রোমিয়ামের কত ধরবো আমরা, 2x মাইনাস কত বলেন, 14। 7 দুগুণী 14 ইকুয়াল টু 0। তাহলে x এর মান এখানে কত আসে হিসাব করে দেখো, +6 আসবে। তোমরা কি বুঝাচ্ছ আমার কথা? জারণ সংখ্যা লিখতে হয় খাড়া মাথার উপরে। এগুলো একটু তোমরা দেখে নিও, এগুলো আমার আসলেই দেখানোর কিছু নাই, তবে এখানে অনেক মজা আছে, মজাগুলো আমি বলবো না আগামী দিন, বাট একটু নিজেরা করে রেখো আর কি। এই যে এই অ্যাসিডটার নাম কি বলতে পারবেন? H2S2O3। থায়ো কি? ইউরিক অ্যাসিড। থায়োসালফিউরিক অ্যাসিড। এখান থেকে তো হাইড্রোজেন দুইটা প্রতিস্থাপিত হইলে সোডিয়াম দিয়ে আমরা কি বলি, সোডিয়াম থায়োসালফেট। কই যেন আছে এই জায়গায়, ওই যে Na2S2O3, বুঝেছো? এগুলো একটু কইরো। আচ্ছা, আমি পুরো স্লাইড ধরে পাঠিয়ে দিচ্ছি, এর মধ্যে আর কি কি আছে দেখি। জারণ সংখ্যা নির্ণয়, জারক বিজারক চিহ্নিতকরণ, এটা নিজেরা করে ফেলবা। ধরো এখানে আমরা FeCl2 আছে, Cl2 আছে, FeCl3। আয়রনের এখানে জারণ সংখ্যা কত আছে, +2। এখানে আছে +3। তাহলে জারণ সংখ্যা কি বাড়াইছে না? যে বাড়ায় তাকে আমরা কি বলি বলেন তো, বিজারক। তাহলে এখানে বলবো কি, FeCl2 কে বলবো বিজারক, Fe2+ কে বিজারক বলবো না, পুরো যৌগটাই বিজারক, বুঝতে পারছিস কি? আর এখানে ক্লোরিনের জারণ সংখ্যা ছিল 0, সেখানে ক্লোরিন কত হয়ে গেছে এখানে বলেন তো, -1। তাহলে এটাকে কি বলবো আমরা, জারক। তোমার অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে সব জায়গাতেই জারক বিজারক চিহ্নিতকরণ খুব ইম্পর্ট্যান্ট। অল্প কয়েকটা এক্সাম্পল দিছি, একটু নিজেরা করে নিও। আচ্ছা, H2S আর ক্লোরিন, ক্লোরিনের জারণ সংখ্যা দেখো এখানে 0 ছিল, এখানে কত হয়ে গেছে, -1। তার মানে ডেফিনেটলি এটা কি হবে, জারক। জারণ সংখ্যা কমাইছে, তাহলে জারক। আর চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে তাহলে এটা কি হবে বলেন তো, বিজারক। চেক করে দেখি, H2S এর মধ্যে সালফারের জারণ সংখ্যা -2, এখানে কত, 0। তাহলে জারণ সংখ্যা কি করছে, সে বাড়াইছে। যে বাড়াবে সে বিজারক, বুঝেছ? আচ্ছা, এখানে কপারের দেখো 0, এখানে আছে কপার +2, নাইট্রোজেনের আছে +5, এখানেও তো +5, এখানে আছে আবার প্লাস কত, 4। সো হয়ে গেছে তো, কপার বাড়াইছে, তার মানে কপার হচ্ছে বিজারক। আর নাইট্রিক অ্যাসিড কমাইছে, এই যে +4 কমাইছে, তাহলে এটা কি হবে, জারক। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন তুলে দিয়ে যাই, যে কেন আমরা নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেনের জারণ সংখ্যাটাকে টার্গেট করে মিলায় ফেলাইলাম, কেন আমাদের অন্য কোথাও যাওয়া লাগে নাই? তোমরা মনে হয় আমার প্রশ্নটা বোঝো নাই।
H2S যৌগের মধ্যে আমি কেন সালফারের জারণ সংখ্যাটা দেখতেছি, হাইড্রোজেনের কেন দেখতেছি না? দ্যাটস এ ভেরি বিউটিফুল কোয়েশ্চেন, মানে দ্যাটস অ্যান অ্যামেজিংলি বিউটিফুল কোয়েশ্চেন। আজকে আমি আলোচনা করতে চাইছিলাম, কিন্তু এখন সময় হলো না আর কি, আর ক্লাস শুরু করতে তো আধা ঘন্টা দেরি হয়ে গেছে। যাই হোক, সো তোমরা এটা নিয়ে ভাববা। যেমন ধরো লেড সালফাইডের মধ্যে কার জারণ সংখ্যা নিয়ে ভাবা লাগবে জানো? পুরো বিক্রিয়াটার দিকে তাকায় দেখো তো। সালফারের সালফারের জারণ সংখ্যা, লেডের না। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন সালফারের, কেন লেডের না? এটা -2 আছে, এখানে +6 আছে। হ্যাঁ, জারণ সংখ্যা অপরিবর্তিত কেন থাকলো, এটাই হচ্ছে কথা। মানে থাকে তো বুঝলাম, কিন্তু কেন থাকে? এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1 আছে, এখানে -2 আছে, তাহলে এটা, হ্যাঁ বুঝতে পারছিস কি আমার কথা? এটা নিয়ে একটু ভাববি তোরা, ওকে? হ্যাঁ, আচ্ছা, জারণ সংখ্যার প্রকৃত রূপ দেখাইতে চাইছিলাম, দেখা মনে, এগুলো একদম বাচ্চা জিনিস, তবে এগুলা নিয়ে অনেক প্রশ্ন আছে, উল্টাপাল্টা প্রশ্ন আছে, এগুলো দেখাবো আর কি। আচ্ছা, তারপরে এগুলা করবা, এই হাবিজুবি জারণ সংখ্যার প্রকৃত স্বরূপ। আজকে কত তারিখ? আজকে 24 তারিখ, লেখছে নাকি আগামী ক্লাস হবে 23 তারিখ। এই গান্ডুগুলাকে নিয়ে আর হয় না। আচ্ছা যাই হোক, আগামী ক্লাস কবে হবে? আগামীকালকেই হওয়ার কথা, আমি জানাই দিব আর কি তারপরেও। তবে আজকে তো তোমাদের ক্লাস নিতে যে আমি 25-এর নিতে পারলাম না, ওরা আবার কানবে, সো ওদেরটা কালকে নেওয়াই লাগবে মনে হয়, তোমাদেরটাও নিবনে ছোট করে হইলেও, দেখি ইনশাল্লাহ। আগামীকাল কত তারিখ? বলে দেবো কি যে আজকে ক্লাস নেবেন না। হ্যাঁ একটু বলে দিত। 25 তারিখ না, হ্যাঁ 25, একটু বলে দাও, বলো যে একটা আর্জেন্ট দাওয়াত আসছে, এক স্যারের বাসায় যাইতে হবে আর কি। ওকে ঠিক আছে, টাটা টাটা। আমি পুরো স্লাইড কিন্তু দিয়ে দিচ্ছি এখনই, দেখে ফেলো। ওকে, ওয়ালাইকুম আসসালাম।